আমাদের পাকস্থলীতে একটা জায়গা আছে সবচেয়ে ভেতরের স্তর, মিউকোসা স্তর। এই মিউকোসা স্তরে আঙ্গুলের মতো অভিক্ষেপ বের হয়, যাদেরকে বলা হয় রোগী। এই রোগী এলাকাতে আছে অনেক অনেক গ্যাস্ট্রিক কোষ, আর কোষগুলো মিলে তৈরি করেছে গ্যাস্ট্রিক গ্রন্থি। কোষের মধ্যে রয়েছে চিফ কোষ বা জাইমোজেনিক কোষ, প্যারাইটাল কোষ বা অক্সিনেটিক কোষ, এছাড়া মিউকাস নিঃস্রাবী কোষ সহ আরও অনেক অনেক গ্রন্থি কোষ রয়েছে। আবার আমাদের অগ্নাশয়ে প্যানক্রিয়াসে এখানে একটা স্থান আছে যে জায়গাকে বলা হয় আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আমরা পড়ব, অগ্নাশয় পড়ার সময় বিস্তারিতভাবে জানব। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে এখানে আছে আলফা কোষ, যা গ্লুকাগন ক্ষরণ করে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে। এখানে আছে বিটা কোষ, যা ইনসুলিন ক্ষরণ করে রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে। এখানে আছে গামা কোষ, ডেল্টা কোষ, পিপি কোষ, আরও প্রায় 4000 ধরনের কোষ। আমাদের চোখের রেটিনাতে আছে রড কোষ, কোন কোষ। রড কোষ অল্প আলোতে, অনুজ্জ্বল আলোতে সাদা কালো বিম্ব গঠনে সহায়তা করে। আবার কোন কোষ উজ্জ্বল আলোতে, দিনের বেলা চকচকে আলোতে, রৌদ্র উজ্জ্বল পরিবেশে রঙিন বিম্ব গঠনে সহায়তা করে। এছাড়া আছে আমাদের জিহ্বাতে স্বাদকরী কোষ। সামনের দিকে আছে মিষ্টি স্বাদের স্বাদেন্দ্রিয় কোষ। সামনের দুই পাশে লবণাক্ততা বা নুনতার জন্য স্বাদেন্দ্রিয় কোষ। পেছনের দুই পাশে অম্লতা বা টকের জন্য, টক স্বাদের জন্য স্বাদেন্দ্রিয় কোষ। এবং একদম পিছনের দিকে পশ্চাতে তিক্ততা বা তিতা স্বাদের কোষ, স্বাদেন্দ্রিয় কোষ। তাহলে দেখো আমাদের এক একটা অঙ্গে কোষের কত কত বৈচিত্র্য। আর আজকে আমরা পড়ব এই আমাদের নমুনা প্রাণী হাইড্রা, তার গায়ে কি কি কোষ আছে। দ্বিস্তরী একটি প্রাণী, নিটেরিয়া পর্বের একটি দ্বিস্তরী প্রাণী, খুবই সরল একটা প্রাণী। তার গায়ে এত এত কোষের বৈচিত্র্যতা নেই, কিন্তু আমরা জানি তাদের কোষগুলো মিলে সরল প্রকৃতির কিছু টিস্যু গঠন করেছে। তাহলে আমরা সেই কোষগুলো সম্পর্কে আজকে বিশদভাবে জানব। তার এপিডার্মিসে কি কি কোষ আছে, এখানে কি কি কোষ আছে। এই যে বাইরের যে স্তরটা, এই যে এইটুকুকে আমরা বলতেছি তার এপিডার্মিস। এই এপিডার্মিসে কি কি কোষ আছে এবং তার ভিতরে যে স্তর গ্যাস্ট্রোডার্মিস, এই গ্যাস্ট্রোডার্মিসে কি কি কোষ আছে, আজকে আমাদের টপিক এটাই। তাহলে চলো আমরা হাইড্রা নামক প্রাণীর এপিডার্মিস এবং পরবর্তীতে গ্যাস্ট্রোডার্মিস কোষ সম্পর্কে বিস্তারিতভাবে জানব। সবাইকে স্বাগত ও সালাম জানাচ্ছি। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। এপিডার্মিসের সবার প্রথমে আমরা জানব প্রথম যে কোষটা আছে পেশী আবরণী কোষ, এই কোষটা সম্পর্কে। তাহলে কোষের নাম কি? পেশী আবরণী কোষ। এই যে এপিডার্মিস আমরা দেখতেছি তার বেশিরভাগ জায়গা জুড়ে এখানে বেশিরভাগ স্থানই রয়েছে তার পেশী আবরণী কোষ। এখানে দেখো আমি অল্প একটুই তার অংশ এখানে জুম করে বড় করে এঁকেছি। তার মধ্যে দেখো, লক্ষ্য করো, বেশিরভাগ কোষই রয়েছে তার এই পেশী আবরণী কোষ। এই যে আমরা কোষগুলো দেখতেছি, কোষগুলা কেমন লম্বাটে সাইজের, বাইরের দিকে চওড়া এবং ভেতরের দিকে সরু। এই কোষগুলাই হলো পেশী আবরণী কোষ। পেশী আবরণী কোষ এপিডার্মিসের সবচেয়ে বেশিরভাগ স্থান জুড়ে থাকে এই পেশী আবরণী কোষগুলো আমরা যে কোনো কোষ 3টি শিরোনামে আলোচনা করার চেষ্টা করব। প্রথম দিব তার অবস্থান, সে কোথায় অবস্থান করতেছে। দ্বিতীয় হবে তার গঠন, এই কোষ সম্পর্কিত বিস্তারিত গঠন। আর তৃতীয়তে আলোচনা করব তার কাজ নিয়ে, এই কোষটি কি কি কাজ করে। তাহলে চলো শুরু করি। প্রথম কোষ পেশী আবরণী কোষ। অবস্থান আমি আগেই বলেছি, পেশী আবরণী কোষ এপিডার্মিসের বেশিরভাগ স্থানেই অবস্থান করে। অর্থাৎ আমরা এইখানে 4 ভাগের 3 ভাগ কোষই পাবো পেশী আবরণী কোষ।
তার আবরণ সৃষ্টি করে, তার পেশির মতো কাজ করে এই পেশি আবরণী কোষ। এই কোষগুলো দেখো বাইরের দিকটা আমরা দেখতেছি কেমন চওড়া, আর ভেতরের দিকে দেখো সরু হয়ে গেছে। অর্থাৎ আমরা বলতে পারি কোষগুলো অনেকটা নাশপাতি আকৃতির। নাশপাতি ফল নিশ্চয়ই দেখেছো। নাশপাতি ফলটা এরকম একটু লম্বাটে টাইপের, আপেলের বলতে পারো এক ধরনের ক্রস জাতীয় ফল নাশপাতি। এই কোষগুলো দেখতে নাশপাতি আকৃতির। এই বায়োলজি পড়ার সময় তুমি অনেক জায়গাতে এই নাশপাতি ফলটার কথা জানবা। তাহলে নাশপাতি ফলটা কেমন, উপরের দিকে সরু হয়ে নিচের দিকে এরকম গোলাকার হয়ে গেছে, এই ধরনের বিশেষ একটা আকৃতি। তাহলে আমরা পেশি আবরণী কোষের ক্ষেত্রে এই ধরনের একটা গঠন দেখতেছি, যার বাইরের দিকটা চওড়া, ভেতরের দিকে সরু। এই সরু প্রান্তে কি থাকে, তার নিউক্লিয়াস থাকে। আর চওড়া প্রান্তে দেখো কি আছে, তার কোষ গহ্বর আছে। এখানে আর কি আছে, নিঃস্রাবী দানা আছে। এই যে দেখো গোল গোল দানা দেখতেছি কোষগুলোর বাইরের প্রান্তের দিকে, এই দানাগুলোকে বলা হয় নিঃস্রাবী দানা। এবং এখান থেকে রাসায়নিক পদার্থ, প্রোটিন জাতীয় পদার্থ, ক্ষরণজাত উপাদান নিঃসৃত হয়। এবং এখানে আড়াআড়ি ভাবে দেখো সুতার মতো আমরা কিছু তন্তু দেখতেছি। এই তন্তুগুলোকে বলা হয় মায়োনিম তন্তু। এই যে সুতার মতো তন্তুগুলো দেখতেছি, আড়াআড়ি ভাবে কোষগুলোকে ধরে রেখেছে এই মায়োনিম তন্তু। এই মায়োনিম তন্তু প্রয়োজনের তাগিদে প্রসারিত বা সংকুচিত হতে পারে, ফলে তার কোষগুলো প্রসারিত বা সংকুচিত হতে পারে, কারণ কোষের নামই পেশি আবরণী কোষ। পেশির মতো সংকোচন ও প্রসারণে এই মায়োনিম কোষগুলো ভূমিকা রাখে। কোষিকার দিকে এই পেশি আবরণী কোষগুলো একটু চাপা প্রকৃতি থাকে। এই যে কোষিকার দিকে পেশি আবরণী কোষগুলো একটু চাপা প্রকৃতির, এবং এইখানে এক ধরনের বিশেষ আক্রমণকারী কোষগুলো, এই যেখানে নিচের দিকে একটা কোষ দেখতেছি, ভিতরে একটা থলি আছে, এই থলি সম্বলিত কোষগুলোকে আমরা বলি নিডোব্লাস্ট বা নিডোসাইট। তাহলে এই নিডোব্লাস্ট কোষগুলো এই চাপা কোষিকার পেশি আবরণী কোষগুলো ধারণ করে। তাহলে এই ছিল মোটামুটি তার গঠন। এবার চলো তার দেখি কাজগুলো কি কি আছে। নামের মধ্যে কিন্তু দুইটা কাজ আছে। পেশি আবরণী কোষ, সে দেহের চারপাশে একটা আবরণী সৃষ্টি করে। এপিডার্মিসের বেশিরভাগ জায়গাতে সে তার একটা আবরণী তৈরি করে। এবং পেশির মতো, ওই যে আগেই বলেছিলাম মায়োনিম তন্তু থাকে, সুতার মতো মায়োনিম তন্তু, পেশির মতো সংকোচন ও প্রসারণে এতে করে কোষ ভূমিকা রাখতে পারে। এখানে নিঃস্রাবী দানা দেখেছিলাম, নিঃস্রাবী দানাগুলো, এই নিঃস্রাবী দানার থেকে যে নিঃসরণ, এই নিঃসরণে বাইরের দিকে যে তার আবরণ, কাইটিন নির্মিত আবরণ বা কিউটিকল সৃষ্টিতে ভূমিকা রাখে। এবং এই মিউকাস জাতীয় পদার্থ পিচ্ছিল উপাদান ক্ষরণ করে হাইড্রাকে খাবার গলদকরণে সহায়তা করে। এবং এই পেশি আবরণী কোষগুলো এই মিউকাস জাতীয় উপাদানগুলো তার শ্বসনেও ভূমিকা রাখে। এই মিউকাস জাতীয় পদার্থ অক্সিজেন গ্যাস গ্রহণে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগেও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করে। দেহকে আটকা রাখতে সহায়তা করে। এই পাদচাকতির দিকেও যে পেশি আবরণী কোষগুলো আছে, সে গ্রন্থি কোষের সাথে যুক্ত হয়ে একটি অবলম্বনে হাইড্রাকে যুক্ত থাকতে সহায়তা করে। তাহলে এই ছিল পেশি আবরণী কোষ সম্পর্কে আলোচনা। এই কোষটা একটু ডিটেলসে আলোচনা করতে হয়, কারণ এখানে অনেকগুলো পয়েন্টস আছে, তার অবস্থান, গঠন, কাজ। আমরা দ্বিতীয়তে যে কোষটা সম্পর্কে জানবো তা হলো ইন্টারস্টিশিয়াল কোষ। দেখো এখানে 2 নাম্বার রেখেছি ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এই যে গোলাকার, ডিম্বাকার, উপবৃত্তাকার, ত্রিকোণাকার যে কোষগুলো দেখছি তাই হলো ইন্টারস্টিশিয়াল কোষ। অর্থাৎ পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু ফাঁকে ফাঁকে এই কোষগুলো অবস্থান করে। গঠন আমি মাত্রই বলেছি, কোষগুলো গোলাকার, ডিম্বাকার, ত্রিকোণাকার, উপবৃত্তাকার। এই কোষগুলোতে স্পষ্ট ও বৃহৎ নিউক্লিয়াস রয়েছে, এবং কোষগুলোর মধ্যে ঘন ও গাঢ় সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং এতে প্রচুর কোষীয় অঙ্গাণু, গলজি বডি, রাইবোসোম, নিঃস্রাবী দানা, এই ধরনের উপাদান থাকে। কাজ, এই কোষটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোষ। আমি আগের ক্লাসে বলেছিলাম হাইড্রার স্বাভাবিক মৃত্যু নাই। হাইড্রা একটা অংশ কেটে গেলে ওইখান থেকে নতুন করে তার অংশ গজায়।
নিশ্চয়ই মনে আছে আগের ক্লাসের গল্পটি। হাইড্রার একটি বিশেষ ক্ষমতা রয়েছে, আর এই ক্ষমতা কিসের জন্য? এই কোষটির জন্য। এই কোষটার মধ্যে একটা বিশেষ ক্ষমতা রয়েছে, তা হলো টটিপটেন্সি। কোন অংশ কেটে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে ওই অংশ দ্রুত জোড়া লাগানোর কাছে ভূমিকা রাখে এই ইন্টারস্টিশিয়াল কোষ। অর্থাৎ হাইড্রার একটা অংশ কেটে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে অল্প সময়ের মধ্যে এটা পূরণ হয়ে যায় শুধুমাত্র এই কোষটার জন্য। এ ধরনের একটা কোষ আমাদের থাকলে ভালো হতো না? আমাদের কোনো একটা অংশ কেটে গেলে তাৎক্ষণিক পূরণ হয়ে যেত। হ্যাঁ, আমাদেরও আছে এই কোষ। আমাদের অস্থির অস্থিমজ্জাতে এই ধরনের কোষ রয়েছে যার টটিপটেন্ট ক্ষমতা আছে, অর্থাৎ তাৎক্ষণিক এক কোষ অন্য কোষে রূপান্তরিত হয়ে যেতে পারে। অর্থাৎ তাৎক্ষণিক এই কোষটি অন্য কোষে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাহলে হাইড্রার মধ্যে এই ধরনের স্পেশাল কোষ অনেক বেশি পরিমাণ থাকে, পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকেই থাকে। এই কোষটির নাম হলো ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে তার কাজের মধ্যে বলতে পারি ক্ষতপূরণ, বৃদ্ধি সাধন, পুনরুৎপত্তি, মুকুল সৃষ্টি, এইসবে এই কোষটির বিশেষ ভূমিকা আছে। লক্ষ্য করো, আমাদের পরবর্তী কোষটি হলো সংবেদী কোষ, সংবেদন ক্ষমতা সম্পন্ন কোষ। অবস্থান, কোষটি কোথায় থাকে? পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে। তাহলে দেখো, এই যে পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ, এই পাশে দেখো আরেকটা পেশি আবরণী কোষ, কিন্তু মাঝখানে আমরা দেখতেছি মাকু আকৃতির একটি কোষ, যার ভিতর একটি স্পষ্ট ও বৃহৎ নিউক্লিয়াস রয়েছে। তার এক প্রান্তে কি রয়েছে? সংবেদী চুলের মতো রোম থাকে, এবং অপর দিকে সূক্ষ্ম গুটিকা থাকে। এই গুটিকাগুলোই পরবর্তীতে স্নায়ুতন্তুর সাথে এসে যুক্ত হয়। আড়াআড়িভাবে স্নায়ুতন্তু, স্নায়ুকোষ এই গুটিগুলো দিয়ে যুক্ত থাকে। এবং তার কাজ কি? কাজ হচ্ছে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ। উদ্দীপনা, তার তো চোখ নেই, তাহলে সে পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা কিভাবে গ্রহণ করবে? এই কোষের সাহায্যে। কি কি উদ্দীপনা? পরিবেশ থেকে তাপ, চাপ, স্পর্শ ইত্যাদি উদ্দীপনা গ্রহণ করে এই সংবেদী কোষ। এবং বিভিন্ন কোষ, টিস্যু, অঙ্গ, তার যে সরল প্রকৃতির কিছু অঙ্গ রয়েছে, কোর্সিকা, হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি, এদের সাথে কোষ টিস্যুর বিভিন্ন সমন্বয় সৃষ্টি করে। হাইড্রা উদ্দীপনা গ্রহণ করে এই অঙ্গগুলোকে নির্দেশনা প্রদান করে। মনে করো হাইড্রা চলবে, সামনের দিকে আগাবে, তাহলে এই আগানোর উদ্দীপনা, সামনের দিকে চলার উদ্দীপনা কে দিবে? এই সংবেদী কোষটাই তার কেন্দ্রীয় সমন্বয়কে এই উদ্দীপনা প্রদান করবে। তাহলে এই ছিল সংবেদী কোষ, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ এবং অভ্যন্তরীণ সমন্বয়ের কাজে যে কোষটি ভূমিকা রাখে। পরবর্তীতে আমরা যে কোষটি দেখতেছি তা হলো স্নায়ুকোষ। সংবেদী পরিবহনকারী বিশেষ কোষ স্নায়ুকোষ। তার অবস্থান কোথায়? দেখো, সে মেসোগ্লিয়ার ভিতরে, আমরা এখানে বলবো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থিত। কোষগুলো কেমন? কোষগুলো হলো মাকু আকৃতির, দুই প্রান্ত সূচালো, মাঝখানটা তার চওড়া, এবং এই চওড়া অংশে একটা বৃহৎ নিউক্লিয়াস দেখা যাচ্ছে, এবং দুই প্রান্তে সুতার মতো তন্তু সৃষ্টি হয়, স্নায়ুতন্তু। এই স্নায়ুতন্তুগুলো কোথাও মিলে স্নায়ুর জালক তৈরি করে, আর এই স্নায়ুর জালককেই আমরা বলি গ্যাংলিয়ন। তার তো জটিল কোনো মস্তিষ্ক নেই, তার এই সরল মস্তিষ্কের কাজ করে এই স্নায়ুর গুচ্ছ, পুঞ্জ, যাকে আমরা বলি গ্যাংলিয়ন। তাহলে আমরা অবস্থান জানলাম, তার গঠন জানলাম, আর তার কাজ হলো উদ্দীপনা পরিবহন করা। উদ্দীপনা তার কেন্দ্রীয় সমন্বয়কারী অংশ, অর্থাৎ এই স্নায়ুর পুঞ্জ বা গ্যাংলিয়ন পর্যন্ত পরিবহন করাই তার কাজ। অবস্থান, মেসোগ্লিয়া ঘেঁষে দৃঢ়ভাবে অবস্থান করে। গঠন, কোষগুলো অনিয়ত আকৃতির, দুই প্রান্ত সরু, মাঝখানে চওড়া, মাকু আকৃতির, সুচালো প্রকৃতির, এবং কাজ উদ্দীপনা পরিবহন করা। তাহলে এই হলো আরেকটি গুরুত্বপূর্ণ কোষ, স্নায়ুকোষ। পরবর্তী কোষ হলো গ্রন্থিকোষ। পরিপাকে সহায়তাকারী একটি বিশেষ কোষ হলো গ্রন্থিকোষ। তাহলে দেখো গ্রন্থিকোষগুলো কেমন? লম্বাটে প্রকৃতির, যার মধ্যে থাকে প্রচুর প্রচুর নিঃস্রাবী দানা। তাহলে এই কোষগুলো কোথায় পাওয়া যায়?
এই কোষগুলো হাইপোস্ট্রোম এলাকায় এবং পাদচাকতিতে, দেখো যে পাদচাকতিতে আমি লেবেলিং করে রেখেছি গ্রন্থি কোষ। তাহলে মুখের চারপাশে হাইপোস্ট্রোম এলাকায় ও পাদচাকতিতে এই কোষগুলো অধিক পাওয়া যায়। গঠন, এই কোষগুলো লম্বাটে ও নিঃস্রাবী দানাযুক্ত। এই নিঃস্রাবী দানার নিঃসরণ মিউসিন জাতীয় পদার্থ এবং পরিপাকের জন্য বিশেষ এনজাইম। কিন্তু এপিডার্মিসের এই কোষগুলো এনজাইম ক্ষরণ করে না, এই শুধুমাত্র মিউসিন জাতীয় পিচ্ছিল পদার্থ ক্ষরণ করে খাদ্য গলদকরণে সহায়তা করে। তাহলে কোষের কাজ কি? এই কোষের কাজ হলো মিউকাস সৃষ্টি করা, পিচ্ছিল উপাদান মিউসিলেজ জাতীয় উপাদান যা হাইড্রার খাদ্যকে গলদকরণে সহায়তা করে, দেহকে পিচ্ছিল করে চলনে সহায়তা করে এবং বুদবুদ সৃষ্টি করে এক ধরনের বিশেষ চলন। হাইড্রার অনেক সময় এমন হয় পাদচাকতি উপরের দিকে থাকে, তখন পাদচাকতির উপরে একটা বড় একটা বুদবুদ সৃষ্টি করে হাইড্রাকে জলের উপর ভাসিয়ে রাখতে সহায়তা করে। অর্থাৎ বুদবুদ সৃষ্টি করে এই গ্রন্থি কোষগুলো হাইড্রাকে ভেসে থাকতে সহায়তা করে। আর পরবর্তীতে শেষের পয়েন্ট হলো খাদ্য পিচ্ছিল করে তার ভিতরে সহজেই খাদ্যবস্তু সিলিন্ডারের ভিতরে প্রবেশে সহায়তা করে। এবারে কোষটি লক্ষ্য করো, নিডোসাইট বা নিডোপ্লাস্ট। বাড়ন্ত নিডোসাইটকে বলা হয় নিডোপ্লাস্ট। অর্থাৎ এই কোষগুলো প্রতিনিয়ত বাড়তে থাকে, আবার এই কোষগুলো প্রতিনিয়ত তার দেহ থেকে ঝরে যায়। তাহলে এই কোষটার নাম কি? নিডোসাইট বা নিডোপ্লাস্ট। অবস্থান, সে কোথায় থাকে? এই এপিডার্মিসের সর্বত্রই সে বিক্ষিপ্তভাবে থাকে, তবে কোর্সিকা অঞ্চলে বেশি থাকে। নাই কোথায়? পাদচাকতিতে একদমই নেই, অনুপস্থিত। কোর্সিকাতে সর্বাধিক, পাদচাকতিতে অনুপস্থিত। গঠন, কোষগুলো লম্বাটে নাশপাতি আকৃতির। কোষগুলো দেখো লম্বাটে নাশপাতি আকৃতির এবং কোষের ভিতরে একটি বৃহৎ থলিকা বিদ্যমান যাকে বলা হয় ক্যাপসুল। এই ক্যাপসুলের ভিতরেই বিষাক্ত তরল অথবা আঠালো গ্লুটিনান জাতীয় উপাদান থাকে। সুপার গ্লুর মতো এক ধরনের আঠা জাতীয় উপাদান থাকে যাকে বলা হয় গ্লুটিন্যান্ট। তারপরে এইখানে এই প্রশস্ত গোড়াটাকে বলা হয় বার্ট। এইখানে তিনটি বড় বড় কাঁটা থাকে, এই কাঁটাগুলোকে বলা হয় বার্ব। ছোট ছোট কিছু কাঁটা থাকে, সেই কাঁটাগুলোকে বলা হয় বারবিউল। এখানে লম্বা একটা চাবুকের মতো অংশ রয়েছে যা এই কোষে, অর্থাৎ এই কোষটি নিষ্ক্রিয় অবস্থায় আছে, তখন এই চাবুকের মতো অংশটি তার ভিতরে পেঁচানো থাকে। কিন্তু যখন এই চাবুকের মতো অংশটা বাইরে নিক্ষিপ্ত হয়, এই সূত্রকটা বাইরে নিক্ষিপ্ত হয়, তখন কিন্তু আর সেটাকে ভিতরে আনতে পারে না, এই কোষটা এখান থেকে খসে যায়। তাহলে এই বিশেষ কোষটাই হলো নিডোসাইট বা নিডোব্লাস্ট। এই কোষ সম্পর্কে আমরা পরবর্তীতে বিশদভাবে জানব। আপাতত আমরা এটুকুই জানতেছি, ভিতরে একটা থলি রয়েছে যাকে বলা হয় ক্যাপসুল। এর ভিতরে থাকে বিষাক্ত হিপনোটক্সিন বা আঠালো গ্লু জাতীয় উপাদান। তিনটি বড় বড় কাঁটা থাকে যাকে বলা হয় বার্ব। সর্পিল সারিতে কাঁটা থাকে যাকে বলা হয় বারবিউল। এবং এই কোষের কাজ হলো শিকার, আত্মরক্ষা ও চলন। শিকার, হাইড্রা অন্য একটা প্রাণীকে শিকার হিসাবে ধরে এই কোষের সাহায্যে। আত্মরক্ষা, হাইড্রা নিজেকে অন্য একটি প্রাণীর শিকার হয়ে যাওয়া থেকে রক্ষা করে, মানে আত্মরক্ষা। এবং এই কোষটির চলনেও বিশেষ ভূমিকা। ওই যে বললাম আঠালো বিশেষ থলি যার ভিতরে সুপার গ্লুর মতো গ্লুটিনেন জাতীয় উপাদান আছে, তা হাইড্রার চলনে ভূমিকা রাখে। তাহলে একাধারে এই কোষটি তিনটে কাজ করে: শিকার, আত্মরক্ষা ও চলন। শেষের পয়েন্ট হলো জনন কোষ। হাইড্রা প্রতিকূল ঋতুতে তার জননাঙ্গ তৈরি করে। হেমন্ত ও শীতে হাইড্রা তার জননাঙ্গ তৈরি করে, আগেই বলেছিলাম। তাহলে দেখো দেহের উপরের দিকে এখানে থাকে শুক্রাশয়, যা দেখো যে ভিতরে শুক্রাণু তৈরি করতেছে, আর দেহের নিচের অর্ধাংশ থাকে ডিম্বাশয়, যার ভিতরে থাকে ডিম্বাণু। তাহলে এই জননাঙ্গে জনন কোষ সৃষ্টি হয়। তার জননাঙ্গ আগে বলেছি প্রতিকূল ঋতুতে সৃষ্টি হয়, তার জননাঙ্গ সৃষ্টি হয় জনন কোষ। দুই ধরনের জনন কোষ মিওসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয়: শুক্রাণু, ডিম্বাণু। শুক্রাণু, শুক্রাণু হলো দেখো মস্তক, মধ্যখণ্ডক ও লেজযুক্ত
শুক্রাণু, যা সচল ও ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য ইহা সঞ্চালিত হয়। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ, হাইড্রা একই দেহে তার পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ উভয়ই রয়েছে, অর্থাৎ শুক্রাশয় ডিম্বাশয় এক হাইড্রাতেই পাওয়া যায়। তাহলে হাইড্রা কিন্তু উভয়লিঙ্গী, কিন্তু তার শুক্রাণু তার ডিম্বাণুকে নিষেধ করতে পারে না, কারণ হলো অসম পরিপক্কতার জন্য। যাই হোক, আমরা দেখতেছি নিচের দিকে ডিম্বাশয়, এই ডিম্বাশয় তৈরি হয় ডিম্বাণু, মিওসিস প্রক্রিয়ায় সৃষ্টি হয় এবং এতে একটি জনন মাতৃকোষ থেকে একটাই মাত্র ডিম্বাণু সৃষ্টি হয়, আর তার সাথে 3টি অকার্যকর ডিম্বাণু থাকে যাদেরকে বলা হয় পোলার বডি। তাহলে আমরা এটুকুই জানলাম, ডিম্বাশয় তৈরি হয়, প্রতিকূল ঋতুতে তৈরি হয়, জননাঙ্গে একটি ডিম্বাণু তৈরি হবে জনন মাতৃকোষ থেকে, তার সাথে তৈরি হবে 3টি অকার্যকর ডিম্বাণু বা পোলার বডি। তাহলে এই ছিল তার জননাঙ্গের জনন কোষ। তাহলে আমরা পড়লাম হাইড্রার 7 ধরনের কোষ: পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, নিডোসাইট ও জনন কোষ। আশা করি প্রত্যেকটি কোষ সম্পর্কে তোমরা ভালোভাবেই বুঝেছ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।